ছবিও কিন্তু কথা বলে। ছবি কথা বলে তার নিজের মতন করে। ছবির একটা নিজস্ব ভাষা আছে, একটা নিজস্ব ব্যাকরণ আছে, তার একটা পথ চলার একটা দমক আছে, একটা ঝটকা আছে। ছবি ভাবায়, কাঁদায়, প্রেমে ফেলে দেয়। আবার আবার ছবির দিকে অপলোক তাকিয়ে অনেক সময় এরকম হয় সেই ছবিটাই, ছবির যে মুহূর্ত, ছবির যে ভাবনা, ছবির যে সৌন্দর্যতা, ছবির যে উপস্থাপন, তা সারা জীবন সেই ছবিটাকে একেবারে মজ্জাগত করে রাখে। ভাবুন তো মোনালিসা, ভাবুন তো সেই হাসি, সেই সুচিস্মিতা, তাকে কি আপনি আর অন্য কোনো রকমভাবে বিড়ম্বনা ফেলতে পারেন? মানসিকভাবে বিড়ম্বনা ফেলেন? নাকি নাকি সেই মোনালিসার সত্যতার ধরে এগোতে চান? শিল্পী তার মতন করে ছবি আঁকেন, কখনো ক্যানভাসে, কখনো কাগজে, কখনো কোনো ছবির পর্দায়, কখনো পেন্সিলে, কখনো রঙে, কখনো তুলিতে। সব মিলিয়ে কিন্তু কবির মস্তিষ্কে সেই 7টা রং আছে, বেনি আসল করা। এই 7টা রঙের সমাহার দিয়ে, 7টা রং তো আমাদের প্রত্যেকেই আছে, কিন্তু আমরা সবাই কি ছবি আঁকতে পারি? সবাই কি সেই ছবি আঁকার ভিতরে থাকতে পারি? না, থাকার সেই ক্ষমতা আমাদের আছে। কিছু কিছু ক্ষমতা তৈরি হয় একটা নির্দিষ্ট দীর্ঘ অনুশীলনের মাধ্যমে, আর কিছু ক্ষমতা থাকে একেবারে ঈশ্বর প্রদত্ত। সেখানে সেখানে সেই অনুশীলনটা লাগে বটে, কিন্তু শুধু অনুশীলনের উপর ভিত্তি করেই নয়, বরং তার নিজস্ব যে দক্ষতা, সেই দক্ষতার মাধ্যমে ছবি আঁকা। আজকে আজকে আমরা কথা বলবো এরকম একজন মানুষের সাথে, যিনি ছবিটা আঁকেন তার মনের আনন্দে, তার হৃদয়ের আনন্দে, তার মস্তিষ্কের সমস্ত কোষ, সমস্ত ভাবনার সমস্ত আনন্দের তুলি দিয়ে, রং দিয়ে, পেন্সিল দিয়ে, কখনো বা পেন দিয়েও বটে হয়তো, তিনি ছবি এঁকে চলেন, আঁকেন, নিজের মতন করে আঁকেন। তার আবার অনেক রকম ছবি আঁকার ভিতরে অনেক পাগলামিও আছে, সেটা আমি পরে আসছি। আজকে আমাদের সাথে কথা বলবো, আমাদের সাথে রয়েছেন, আমরা আড্ডা মারবো, একটু ছবির আড্ডা মারবো, চিত্রশিল্পী সৌমিত দেবের সাথে। নমস্কার সৌমিতা, আমাদের অনুষ্ঠান আপনাকে স্বাগত। ছবি আঁকা নিয়ে আপনার প্রথাগতভাবে আপনার সম্পর্কে আমাকে একটুখানি আগে একটুখানি অন্যরকমভাবে বলতে হলো, অন্তত আমার অনুভবের কথাটা আমি বললাম একজন সাধারণ দর্শক হিসেবে। আসলে আপনি তো প্রথাগত কোনো শিল্পীই নন, কোনো কমার্শিয়াল শিল্পীই নন, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, নিজের হাতে রাখা ছবি এই প্রথাগত শিল্পী না হয়ে, অনুশীলনকৃত শিল্পী না হয়ে, বিভিন্ন বইয়ের প্রচ্ছদ শিল্পী, তার সাথে সাথে আপনার অন্যান্য শিল্প, অন্যান্য দর্শন, এই ব্যাপারটা কি বলুন তো, রহস্যটা কি, মানে এটা হয়ে গেল কি করে? এটা অ্যাকচুয়ালি আমি তো আমদই আঁকতাম, তো ছবি আঁকতে আঁকতে শুরু করলাম পট্টি আঁকতে আঁকতে এই প্রচ্ছদ আঁকা শুরু করলাম। তো প্রচ্ছদ আঁকতে হলে তো তার ভিতরে অন্তর্নিহিত অর্থ অনেক জানতে লাগে, তার মিনিং করতে লাগে। একটা গল্প বই মেরে হয়তো 10 রকম গল্প থাকে, তার থেকে আপনি একটা প্রচ্ছদ বানাতে হলে এই একটা যে ছবিটা আপনার ভালো লাগে, যেটা আমাদের ভালো লাগে, ওই ছবিতে হাইলাইট করার চেষ্টা করি সর্বাঙ্গীনভাবে সমস্ত গল্পের নির্যাসটুকু নিয়ে। অনেক সময় আমার কয়েকটা গল্প মিলিত করে সেটাকে আবার একটা হাইলাইট করবার চেষ্টা করি। দেখুন, ছবির তো নানা রকমের ব্যাকরণ আছে, তার নানা রকমের ধারা, উপধারা ইত্যাদি আছে। আপনি সে সমস্ত ধারা, উপধারা, ব্যাকরণের কোনো তোয়াক্কাই করেন না, তারও ধারেন, আপনি আপনার মতন করে আঁকেন। আপনি পেন্সিল দিয়ে অসাধারণ পোর্ট্রেট আঁকেন, বহু বিশিষ্ট মানুষের পোর্ট্রেট আপনি এঁকেছেন, এবং সেটাও খুব অদ্ভুত ব্যাপার। আপনাকে আমি একজন দর্শক হিসেবেই বলছি, সেটাও কিছুটা হেলায় ফেলায় রয়ে গেছে, ঠিক আছে রইল ইত্যাদি, হঠাৎ করে খুঁজে পাওয়া ইত্যাদি। কিন্তু ছবি আঁকা তো একটা মানসিক তৃপ্তি, একটা নিজের অত্যন্ত ভালো লাগা, যখন সেটা ছবি যখন তৈরি হচ্ছে, এটাকে কিভাবে অনুভব করে নিজের ভাবনার ভিতরে? ছবি আঁকা তো আনডাউটলি এটা আনন্দের ব্যাপার। একটা ছবি যখন সাকসেসফুল হয়, সার্থক হয়, তখন নিশ্চয়ই আনন্দ পাওয়া যায়। কিন্তু এটা সময়ের সাথে সাথে কিছুটা প্রবলেমও হয়ে যায়। আমার যেমন প্রথম দিকে ছবি আঁকতাম, স্কুল লাইফে, কলেজ লাইফে কিছু আঁকতাম, মনে রাখতাম। তারপর চাকরি জীবনে, সংসারিক জীবনে ঝামেলা পড়ে গেল। দীর্ঘ 15 বছর ধরে কোনো ছবি আমি আঁকতে পারি, আমি বাইরেই থাকি, আমার অন্য সমস্যা থাকার জন্য ছবি ধরতেই পারিনি। তো মাঝখানে ব্রেক পড়ে গেল,
হয়তো তোমার যদি কন্টিনিউয়াস করতাম জিনিসটা হয়তো অনেক অ্যাডভান্স হয়ে যেতাম। তো হিন্দি মিন কিছু প্রচ্ছদ পেলাম, প্রচ্ছদ কিন্তু এই যে ধরুন 15 বছরের যে গ্যাপ হলো, এই আক্ষেপটা আপনার জেদ বাড়িয়ে দিল নাকি? নিশ্চয়ই। আমি যে একটা আজকে যেটা ইন্সপিরেশন পেয়েছি, আমি অবশ্যই আশা করি যে এই ইন্সপিরেশনটাকে আবার নতুন করে আমি শুরু করব। জীবনের আঁকা, ভিন্ন ধরনের আঁকা আমি শুরু করব। এর আগে আমি কোনো রকম বিশেষ কোনো ইন্সপিরেশন পাইনি, বা ছবি আঁকার কোনো না হওয়ার জন্য আমি হয়তো এটা করিনি। হ্যাঁ, এটা হয়তো আপনি বলতে পারেন একটা সত্যি মানসিক আক্ষেপ থাকে, কিন্তু যখন আপনি বিশিষ্ট লেখিকা বিজয়া দেবের প্রচ্ছদ যখন আঁকলেন, প্রথম যে প্রচ্ছদ, আপনি সেই অনেকগুলো বছর আগেকার কথা ভাবেন, সেই প্রচ্ছদ অত্যন্তভাবে প্রশংসিত হলো, দর্শকের কাছে পৌঁছলো, কিন্তু ঘাড়ের কাছে তো দর্শক আবার নিঃশ্বাসও ফেললো, আপনার দায়বদ্ধতা তো বেড়ে গেল। নিশ্চয়ই দায়বদ্ধতা বেড়ে গেল। তারপর তো আমি এই প্রচ্ছদ আঁকার পরেই তো আমার যে দায়বদ্ধতা বেড়ে গেলো, আমি যেটা ইন্সপিরেশন পেলাম, সেই সুযোগে তো আরও কয়েকটা বই প্রচ্ছদ আমি এঁকে ফেললেন তখন, মানে ওই উৎসাহের চোটে। তারপর কিছু পোর্ট্রেট আঁকলাম, মনীষী, বড় বড় সাহিত্যিক, যারা মনে করি আমার ভালো লাগে, কয়েকজন সাহিত্যিক বা অন্য অনেকেরই পোর্ট্রেট এঁকেছি, সিনারি এঁকেছি, অনেক জিনিস এঁকেছি, আঁকা সম্ভব হয়েছে আমার। তারপর তো গ্যাপ হওয়ার পরে আবার একটু হয়ে গেল, হিরো হয়ে গেল। এই যে এখানে আপনার ছবি আঁকার ভিতরে একটা নির্দিষ্ট ধারা আছে, যেটা আমি দর্শকদেরও বলেছি, যে সেটা হলো যে ওই বিভিন্ন মনীষীদের ছবি, কেমন মানে এই একটা নির্দিষ্ট ধারা বা একটা নির্দিষ্ট ইচ্ছা, এইটা কেন, মানে একবার মনীষীদের ছবি আঁকবো, তাদের পেন্সিল স্কেচ, তাদের কালার ছবি, আপনি সৌম্যমিত্র আঁকছেন, বিভূতিভূষণ আঁকছেন, সমরেশ বসু আঁকছেন, মানে এই ব্যাপারটা কেন? এই ব্যাপারটা হলো, এই প্রচ্ছদ আঁকার পরে প্রথম যখন প্রচ্ছদ আঁকলাম আমি, তখন আমি চিন্তা করলাম যে আমি সাহিত্যিক কিছু করবো। আচ্ছা, আমি যেহেতু সাহিত্য লাইনে এসে গেছি, প্রচ্ছদ তো রিলেটেড টু লিটারেচার, সাহিত্যিক লাইনে যখন এসে গেছি, আমি সাহিত্যিক কিছু মানুষের এরা একটু শ্রদ্ধা জানিয়ে, এই মানিক বন্দ্যোপাধ্যায় এরা, ওদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করলাম। কিন্তু ধরুন পোর্ট্রেট আঁকাটা একটু কঠিন ব্যাপার, এই অর্থে বলছি, মানে একজন মানুষের ছবি, যে মানুষটিকে আমরা সবাই চিনি, যে মানুষের ছবিটা সম্পর্কে আমরা প্রত্যেকেই ওয়াকিবল, সেখানে একটু বিচ্যুতি হলে তো খুব সর্বনাশ। এইটা সচেতন বিচ্যুত হতে পারে, তবে সেই মনোসংযোগ এবং ভালোবাসা, হৃদয় থেকে যেটা ভালোবাসা, ওইটা থাকলে মনে হয় সব কিছু ওভারকাম করা যায়, আমার বিশ্বাস। আর এটার সঙ্গে অবশ্যই ইন্সপিরেশন থাকে, কিছুটা ইন্সপিরেশন, প্রশংসা, ইন্সপিরেশন। কখনো কি এরকম হয়েছে প্রচণ্ড কাজের চাপ, অফিসে বা বাড়িতেও হয়তো বিভিন্ন রকম চাপ, সেটা থেকে একটু বাঁচার জন্য, সেই স্ট্রেস থেকে একটু বাঁচার জন্য একটু ছবি এঁকে ফেললেন আঁকা বাঁকা ভাবে, কিংবা খুব ভালোভাবে, কিন্তু আবার সেই ছবি হারিয়ে গেল, সেই ছবি কোথায় আছে? সিরিয়াস ভাবে অনেক ছবি এঁকেছি আমি, এগুলা অনেক এক্সিবিশন যারা নিয়ে দেয় না, অনেক ছবি হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বেশিরভাগ ছবি আমার নষ্ট হয়ে গেছে। আসামে আমার একটা বাড়ি আছে, বাড়িতে কিছু অনেক ছবি ওয়ালে টাঙানো আছে, আমি কয়েকটা ছবি এখানে এনেছি। তো অনেক ছবি, বেশিরভাগ ছবি নষ্ট হয়ে গেছে। তো এটার যে মাহাত্ম, এটার যে ইম্পর্টেন্স আমি তখন হয়তো বুঝতাম না বুঝার ফলে এই জিনিসটা, মানে ছবির যে গভীরতার যে গুরুত্ব, সেটা হয়তো অতটা নিজের কাছে দিতে পারি না। আমি তো বুঝতে পারিনি যে আমার ছবিটা যে ভালো হয়েছে বা বন্ধ হয়েছে, আমি তো বুঝতে পারিনি, কারণ আমি তো কোনো জায়গাতে এগুলো প্রকাশ করি। তার মানে আপনার কিরকম মজার ব্যাপার দেখুন, যখন বিশিষ্ট লেখিকা বিজয়া দেবের যখন আপনি প্রচ্ছদ করলেন, যখন দর্শকের কাছে প্রচণ্ড প্রশংসা পেলেন, যখন পরবর্তী পর্যায়ে অন্যান্য বই, বিজয়াদির বইও যখন আপনি প্রচ্ছদ আঁকছেন, তখন তো আপনার পালাবার কোনো পথ নেই, তখন তো দায়বদ্ধতা বেড়ে গেল। আমার দায়বদ্ধতা বেড়ে গেল, পালাবার আমি চেষ্টা করছি না, কিন্তু জীবন জীবিকার জন্য আমি 15 বছর বাইরে ছিলাম, তো বাইরে মরুভূমিতে ছিলাম। সকালবেলা যেতাম 9টার সময়, আর রাত্রি 9টা, 10টা, 12টার সময় আসতাম, নিজে রান্না করে খেতাম। এই আবহাওয়ার মধ্যে আরও অন্য কিছু সমস্যা থাকার জন্য আমি খুলতেই পারি। এখন আবার শুরু, আজকে যেটা পেলাম আমি, যে ইন্সপিরেশন পেলাম, যে প্রাপ্তি পেলাম, আমি আশা করি আবার শুরু করবো, নতুনভাবে শুরু করবো। এই যে আশার কথা যখন আসছে, তখন তো নিঃসন্দেহে এটা তো নিশ্চয়ই মানবেন যে একজন সৃজনশীল মানুষ, একজন শিল্পী, একজন লেখক, একজন কবি, একজন গায়ক, একজন গায়িকা, তারা তো দর্শক, শ্রোতা, পাঠক, পাঠিকা, তাদের জন্যই কাজটা করে। নিশ্চয়ই তার তো নিজস্ব ভালো লাগা আছে বটে, কিন্তু তার কিন্তু ওই দায়বদ্ধতা কিন্তু থাকে।
অর্থাৎ আমি নতুন একজন দর্শককে আমি কি দিতে পারছি, সেই জায়গায় কি এখন এই যে জীবনের এই অনেকটা প্রান্তিক সময়ে এসে দাঁড়িয়ে যখন হয়তো মাঝে মাঝে আপনার মনে হচ্ছে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, সেই সময়গুলোকে যদি পেয়ে যেতাম তাহলে বোধহয় আরেকটু কিছু হতো, পেয়ে যেতাম। কিন্তু ওই সেই নেতিবাচকতা থেকে যদি আমরা পিছিয়ে দিই, ইতিবাচকতার দিকে যদি এগোই, তাহলে তাহলে নতুন দিক, নতুন কোনো আলোর রেখা কি খুঁজে পাচ্ছে নতুনভাবে? নিশ্চয়ই আমি অলওয়েজ ওমিট করবো নেগেটিভিটি। আমি অলওয়েজ চিন্তা করবো পজিটিভিটি, চিন্তা করবো এই পজিটিভিটি যদি যদি থাকে তাহলে এটা যেটা গিয়েছে সেটা আমি রিকভার করে নিব এবং নতুনভাবে শুরু করবো, নতুন আলো নিয়ে নতুন প্রজন্মের আমি কিছু দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। ছবি আঁকার ক্ষেত্রে নিশ্চয়ই আপনি অন্যান্য শিল্পীদের ছবিকেও নিশ্চয়ই দেখেন, বা তাদের একটা প্রভাব তো নিশ্চয়ই পড়ে, মানসিকভাবে প্রভাব তো নিশ্চয়ই পড়ে তো নিশ্চয়ই। আমি অন্যান্য ছবি দেখি, কিন্তু আমার ছবিগুলো আবার অন্যান্য ছবির সঙ্গে কোনো মিলবে না। আমি ওদের কাছ থেকে কোনো কিছু নেই না, আমি আমার নিজের মতোই আঁকি। আমি যখন পট্রেট আঁকি, অন্য শিল্পীর তো পট্রেট আমার দেখা ভালো পড়ে না, বা অন্য যখন আমি যেটা পত্র দেখেছি অন্য কোনো এর সঙ্গে কোনো কিছুই মিলবে না, আমি ওগুলো আর ফলো করি না। আমি আমার নিজের মতো করি যেটা ভালো। আপনার প্রচ্ছদ আঁকার ক্ষেত্রে যেটা হয়েছে, অন্তত আমি আমার দর্শক অনুভূতি সূত্র ধরে আপনাকে সরাসরি শিল্পীকেই জিজ্ঞেস করছি, এবং আপনার প্রচ্ছদের ভেতরে কিন্তু একটা অদ্ভুত মায়াবী, একটা অদ্ভুত যদি বলে একটা সিম্বলিক একটা প্যাটার্ন আছে, কিন্তু তার ভিতরে একটা মায়া আছে, যেন একটা অদ্ভুত মায়া জড়ানো আছে। এটা কেন বলুন তো, মানে এই ব্যাপারটা কি? এটা বেশি জিনিসটা অ্যাকচুয়ালি মায়াবী আনতে হলে একটু করতে, নর্মাল ছবিগুলো আঁকা ভালো, একটু নরম, একটু 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 খুব কাঠিন্যতা বোধ হয় কম থাকলে ভালো হয়। বেশি থাকলে পরে যারা সাধারণ মানুষ, যারা পাঠক শক্ত না ইন্টেলেকচুয়াল না, যারা সাধারণ মানুষ আছে ওদের পক্ষে সুবিধা হবে, তারা ভালোবাসে। হ্যাঁ, এই কথাটা কিন্তু সমীরবাবু খুব অত্যন্ত দামি কথা বললেন, যে সেটা হলো অনেক ক্ষেত্রেই, বিশেষ করে প্রিয় দর্শক আমার একেবারেই ধৃষ্টতা নেবেন না, অনেক ক্ষেত্রেই সমস্ত শিল্পের ক্ষেত্রেই না একটা জটিলতা এবং খুব সরলতা, এটার না একটা অদ্ভুতভাবে দুটো ভাগ আছে। অর্থাৎ কিনা আমরা বলছি যে এটা একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য ছবি, একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য কবিতা, নির্দিষ্ট শ্রেণীর জন্য গল্প উপন্যাস, কিন্তু সেটা যদি খুব সর্বজনীন যদি হয়, অর্থাৎ কিনা যিনি প্রথাগতভাবে প্রকরণগতভাবে সেই সৃজনশীলতার ব্যাকরণ যিনি জানেন না, তার কাছেই সেই মরমে পশিল যে যদি ব্যাপারটা হয়, তাহলে বোধহয় একটা অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পৌঁছয়। নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক সময় কি এরকম হয়েছে যে এই ছবি আঁকছেন, ছবি আঁকতে গিয়ে নিজেরই ভালো লাগছে না, কিংবা কোনো ছবি নিজের আঁকার কোনো একটি ছবি বা অনেকগুলো ছবির প্রতি নিজেই খুব প্রেমে পড়ে যাচ্ছে, এরকম হয়? নিশ্চয়ই হয়। ভালো ছবি টবি আঁকলে পরে এটার ভিতরে একটা অ্যাট্রাকশন হয়ে যায়। যেমন আমি ওই একটা ছবি এঁকেছি তার মেয়ের ফটো, দেখলে পরে আমিও মধ্যে মধ্যে দেখি ছবিটা, অনেক সময় অ্যাট্রাকশন হয়ে যায়। ভালো ছবি আঁকলে নিজের কাছে যেটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, নিজের কাছে যেটা স্যাটিসফ্যাকশন, ওই ছবিগুলো দেখলে অনেক সময় ইন্টারেস্টেড হয়। আবার দেখা যায় যেটা আপনি একটু আগে বললেন যে অনেক ছবি পড়তে আঁকার পরে হচ্ছে না, এটা নষ্ট হয়ে যায়, এরকম হয়। এইটা কিন্তু ঠিক কথাই, একজন শিল্পী খুব স্বাভাবিকভাবে যে ছবিটা কথা উনি বললেন, আমরা প্রিয় দর্শক আপনারা সেটা দেখছেনও বটে, হয়তো এই ছবিটাই দর্শকের কাছে অনেক দর্শক প্রিয়তা পেয়েছে, পাশাপাশি সর্বোপরি এর যে সৃষ্টিকর্তা তিনিও এই ছবিটার প্রতি মোহিত হচ্ছেন। এই মোহিত হওয়াটাই কিন্তু একজন শিল্পীর কাছে অনেক বেশি নিজের কাছে নিজের পাওনা। সবার আগে তো সৃজনশীল মানুষের নিজের কাছে নিজের প্রাপ্তি হতে হবে, তারপর তো তিনি তার অন্য দিকে এগোতে পারবেন। সত্যি কি সমীরবাবু সেই প্রাপ্তির দিকে এগোতে পেরেছেন, নাকি তার ছবি, নাকি তার নিজস্ব ছবি আঁকার ধরন বা ধারা বা উপস্থাপন কৌশল সবই তার নিজের, তিনি একেবারে খুব গুটিয়ে থাকছেন? এটা একটু জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার একটা বিরতি ফিরে আসছে। पास आजा तू दिया करे है बेईमानिया, हाँ के छू ले मुझको तू ना कर मनमानिया, जाने दे मुझे ताज़गी में तेरी बाहों में मुझे भर। Refreshment खिंचा चलाए 7 Up Super Duper Refresher।
ये गर्मा गर्मी धक्का मधक्की प्यास एक है सबकी ये गर्मा गर्मी धक्का मधक्की प्यास एक है सबकी गर्मी ग्लोबल होगी पर सल्यूशन अपना देसी गर्मी ग्लोबल होगी पर सल्यूशन अपना देसी टेंशन का स्ट्रॉ हटा और एक सांस में खटक जा टेंशन का स्ट्रॉ हटा और एक सांस में खटक जा हमारा कोल्ड ड्रिंक हमारा कोल्ड ड्रिंक हमारा कोल्ड ड्रिंक हमारा कोल्ड ड्रिंक अमूल लस्सी हमारा कोल्ड ड्रिंक पेश है जादू की चप्पी सर दर्द जो बैंड बजाए टेंशन से भेजा फ्राई ठंडी ठंडी चंपी जादू की चंपी 2 मिनट हो जाए लाइफ मस्त मगन हो जाए बॉडी का मीटर डाउन डाउन नींद कहाँ से लाऊं हेल्प मी काम से थक कर चूर हुए तो शेर भी बोले म्याऊं नवरत्न आजमाए जादू की चंपी पाए 9 आयुर्वेदिक जड़ी बूटियों वाला नवरत्न तेल हर रोज इसकी जादू की चंपी दे सर दर्द थकान और तनाव से आराम नवरत्न तेल ठंडा ठंडा कूल कूल তোর মাটিতেই পা ফেলে আজ হাঁটতে শিখেছি তোর দেওয়া মনের জোরে আমি সত্যি চিনেছি এক মুঠো ভালোবাসার ঠিকানা দিলি মা আমাকে স্বপ্ন দিলি মা বর্ষা দিনে ঝড় বাদলে ভরসা দিলি তুই আনন্দের এই মুহূর্ততেও সঙ্গে ছিলি তুই তোর আলোতে উঠলো ভোরে সাজলো ঘর আমার বাড়িও ঠিক যেন মায়ের মতো বাড়িকে দিন মায়ের মতো ভালোবাসা JSW সিমেন্ট শুরুতে মজবুত পরে আরো মজবুত জীবন মানে এগিয়ে চলা দেশে হোক বা বিদেশে খেলার মাঠ বা অফিসে সাফল্যের একটাই মন্ত্র আপনার আত্মবিশ্বাস আর প্রাণ খোলা হাসি লাক্স কোজি পড়লেই মন খুশি এরপর ফিরে এলাম আজকে অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট শিল্পী সমীর দেব। সমীর দা, যেটা কথা হচ্ছিল বিরতির আগে, অর্থাৎ কিনা ওই ভালো লাগা, নিজের কাছে নিজের ভালো লাগা, নিজের কাছে তৃপ্তি, অত্যন্ত ভালো লাগা, তৃপ্তি, প্রাপ্তি সবগুলো মিলিয়ে পরবর্তী দায়িত্ববোধ, অর্থাৎ কিনা আর একটা প্রাপ্তির দিকে এগোনো, আর একটা গলিপথ থেকে রাজপথের দিকে এগোনো, সেটা কিরকমভাবে হয়? নিশ্চয়ই আগে যদি সেলফ না হয়, প্রাপ্তি না হয়, নিজের যদি প্রাপ্তি না হয়, নিজে যদি একটা ছবি আঁকার পরে যদি স্যাটিসফ্যাকশন না পাওয়া যায়, তাইলে তো অন্য কীভাবে পাবে? আগে তো নিজে বুঝতে হবে যে আমার ছবিটা ঠিক আছে, রাইট, আমি স্যাটিসফ্যাকশন যখন পাবো তখন অন্য কথা আমি চিন্তা করবো যে এরা অন্য পায় কিনা। যদি অন্যরা পায় তো নিশ্চয়ই এটা প্রসারিত হবে, এটা আনন্দ। আপনার ক্ষেত্রে আমার একটা বেশ মজা লাগে, সেটা হলো যে ওই আপনি যদিও প্রথাগতভাবে শিল্পী নন, আপনি সেটা বলেন, কিন্তু ছবি আঁকেন, ছবি আঁকছেন, এখন অনেকটা সময় পাচ্ছেন, কিন্তু সেই ছবি আঁকার জন্য যা যা উপকরণ দরকার তার অনেক উপকরণই আপনার কাছে নেই, প্রথাগতভাবে উপকরণটা নেই, কিন্তু তার ভেতরেও কিন্তু এই যে ছবি আঁকছেন, অর্থাৎ কিন্তু ছবি হয়ে যাচ্ছে, এই যে ছবি হয়ে যাচ্ছে, অনেক কিছু না থাকার ভেতর থেকেও যদি একটা নতুন সৃজনশীলতা তৈরি হয়ে যায়, নতুন একটা সুন্দর দর্শন যদি তৈরি হয়ে যায়, সেটা মনে হয় না যে একটা অন্য প্রাপ্তির সূত্র? আমি তো এখন আমার কাছে ইনস্ট্যান্ট নেই, আমি কলম দিয়ে এঁকেছি বিদ্যাসাগর, যেটা আমার বাড়িতে আছে, কলম দিয়ে এঁকেছি, কলম তো সেকেন্ড বার এটা মেটানোর কোনো সুযোগ নেই, কলম দিয়ে আমি এঁকেছি, বিদ্যাসাগর আছে। আর পেন্সিল স্কেচ তো আপনার, পেন্সিল তো সাধারণ পেন্সিল যেটা স্কুলে পড়াশোনা করে বাচ্চা, যদি তিনি আঁকতে পারেন, যদি তিনি তার নিজস্ব দর্শনটা যদি তিনি করতে পারেন, তাহলে বোধহয় সেই সূত্রটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু অনেক সময় যেটা হয় যে দর্শকের ক্ষেত্রেও দর্শকের যে চাহিদা, তাই না? দেখুন, আপনি তো এখন একটা প্রবীণ মানুষ, জীবনে একটা প্রান্তিক সময় এসে দাঁড়িয়েছেন, তো দর্শকের তো একটা নির্দিষ্ট চাহিদা থাকে নিশ্চয়ই। খুব স্বাভাবিকভাবে উনি নিজেও বুঝতে পারলেন, সমীরবাবু এটাও বুঝতে পারলেন যে এই যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন,
তারা কিন্তু একটু হলো ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবেন, পালাবেন কোথায়? নিশ্চয়ই পালাবো না, আমি আনবো, আমার দায়বদ্ধতা আছে। ওরা যখন দেখছেন ওদেরকে স্যাটিসফাইড করা, ওদেরকে কিছু দেওয়া, এটা আমার অবশ্যই দায়িত্ব, আমি সেটা চেষ্টা করব। এই জীবন কর্মময়, মরিলে বিশ্রাম হয়, সেই গুরুদেবের কথা। কিন্তু এর পাশাপাশি শিল্পের যে কথা, শিল্প সেটাই চায়, শিল্পী সেটাই চান জগৎকে, সময়কে, সমাজকে কিছু দেবার জন্য। সেই কিছু দিয়ে যাওয়াটা তার সৃজনশীলতার যে সূত্র, সেই সূত্রতার ভেতরে তিনি বেঁচে থাকতে চান। মানুষ কিন্তু তা বেঁচে থাকেন তার নিজস্ব কর্মকাণ্ডের যে সূত্র, সেই কর্মকাণ্ডের ভাবনা নিয়ে। সমিতা, ছবি আঁকা তার মানে আমার তো খুব মানে এই শুটিং শেষ হয়ে যাওয়ার পরেই আপনি না ইজেল আর কলম নিয়ে বসে পড়েন, বসলেও ভালো, কোনো ক্ষতি করেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন। এবং এই ছবি আঁকা ও ছবির সূত্রতা নিয়ে আপনাদের ভালো লাগা, আমাদের এই যে ভালো লাগা, এই উভয় পক্ষের একটা আর জায়গায় সেতু তো তৈরি হলো। আমার নিশ্চিত বিশ্বাস এই সেতু নড়বড়ে হবে না। খুব ভালো থাকবেন। নমস্কার। যে আঁকা শুরু করেছিলাম, আমি তো জানি না কী করবো বা কী আঁকবো, তারপর আঁকতে আঁকতে একটা পজিশনে এসে গেলাম। এখন প্রচ্ছদ আমি আঁকছি, বেশ কিছু প্রচ্ছদ আমি এঁকেছি। তো মানুষের কাছ থেকে অনেক রকম কমেন্ট পেয়েছি, ভালো খারাপ অনেক কমেন্ট পেয়েছি। তো আমি যেটা পেয়েছি যখন, এটা নিশ্চয়ই আমার একটা দায়বদ্ধতা। আমি আপনাদের আশীর্বাদ নিয়ে, আমি আপনাদের সহযোগিতা নিয়ে আমি আবার চেষ্টা করব যে আপনার কাছে পৌঁছে যাওয়া এবং আপনাদের কিছু দিয়ে যেতে যদি পারি, আমি এটাই আমার জীবনের কাম।